শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নুমলিগড়ের বন্যা ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। আসামের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বান পরিস্থিতির মধ্যেই নিপকর জল ছাড়া নিম্ন আসামে নতুন করে বন্যার আশঙ্কা, উজানে মৃত্যুর সংখ্যা বেড়ে 41। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়, কেন্দ্রের প্রস্তাব ফেরালো অনড় বিরোধীরা। আজ ফের সংসদে তীব্র হট্টগোল। সিজেপির বিক্ষোভ ঘিরে ফের রণক্ষেত্র দিল্লি, পাথর বৃষ্টিতে আহত 5 পুলিশ কর্মী, পাল্টা চলল লাঠিচার্জ। 15 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ফ্রান্সে। যানজটপ্রবণ ক্যাপিটাল মোড়ে নতুন অটো স্ট্যান্ডের দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে, অনুমতি দেওয়া হয়নি জানালো ট্রাফিক বিভাগ। হাইলাকান্দিতে আগস্ট মাসের চাল বরাদ্দ। হাইলাকান্দি পৌরসভার বকেয়া ঘরভাড়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা 31 জুলাই। যন্তর মন্তরে এসে আলোচনায় বসতে হবে সরকারকে, স্পষ্ট বার্তা ককরুজ জনতা পার্টির। সুরম ওয়াংচুককে অনশন ভাঙ্গার আর্জি অভিজিৎ দীপকের। শিক্ষা, স্বাস্থ্য, আবাস, শিল্পের প্রয়োজনে শুনানি, প্রভাব মূল্যায়ন ছড়ায় জমি অধিগ্রহণ, বিধানসভায় পেশ ভূমি অধিগ্রহণ পুনর্বাসন বিল। পরীক্ষা ছাড়াই নিয়োগ, আধা সামরিক বাহিনীতে 50% সংরক্ষণ, অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। অরুণোদয় 3.0, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের আহ্বান। নেতামন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন? দিল্লিতে ছাত্র আন্দোলনে পড়ুয়াদের পাশেই দাঁড়ালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। এবং সর্বশেষ খবরটি হলো, বাড়ছে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়স, রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠালো সুপ্রিম কোর্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গোলাঘাট জেলার নুমলিগড়ে একটি বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ ব্যবস্থার খোঁজখবর নেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সম্ভাব্য জলস্তর বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির যে কোনো পরিবর্তন সম্পর্কে সাধারণ মানুষকে সময়মতো সঠিক তথ্য জানাতে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের বন্যা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনা নিয়ে কেন্দ্র যখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তখন বিরোধীরা নিজেদের আগের অবস্থানেই অনড়, যার জেরে আজ ফের হট্টগোল সংসদে। সংসদের বাইরে সম্মুখ সমরে চলে এলেন শাসক ও বিরোধী শিবিরের সাংসদরা। বুধবার রাতেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বিরোধীরা চাইলে সংসদে নিট প্রশ্ন ফাঁস সহ যাবতীয় ইস্যুতে সংসদে আলোচনা হতে পারে। কতক্ষণ এ নিয়ে আলোচনা হবে, কবে হবে, সবটাই ঠিক করবে বিরোধী শিবির। সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। কিন্তু বিরোধী শিবিরের সাফ শর্ত, কোনো রকম আলোচনা শুরু করার প্রাথমিক শর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শিক্ষামন্ত্রী ইস্তফা না দিয়ে আলোচনা শুরু হতে পারে না, ফলে সার্বিকভাবে সংসদের অচলাবস্থা কাটল না। আজ ফের বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করে দিতে হয়। সেই একই দাবিতে আজ সকালেও সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। ধর্মেন্দ্রর ইস্তফার দাবি, পড়ুয়াদের উপর নির্যাতনে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। তবে আজ পাল্টা বিক্ষোভ দেখায় শাসক শিবিরও। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং পড়ুয়াদের নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা স্লোগান শুরু করেন শাসক শিবিরের সাংসদরাও। ফলে মকরদ্বারের সামনে সম্মুখ সমরে চলে আসে দুই শিবির। পরবর্তী খবরটি হলো, আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যার সামগ্রিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে রাজ্যে সৃষ্ট অভূতপূর্ব বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন এবং পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সহায়তা পর্যালোচনার উদ্দেশ্যে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল আসাম সফরে আসবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মেঘবাঙ্গা বৃষ্টির ফলে উজান আসামে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই কঠিন সময়ে আসামের মানুষের দৃঢ়ভাবে পাশে দাঁড়ানোর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হলো, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা সুরক্ষায় বড় পদক্ষেপ নিল ফ্রান্স। 15 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা এই আইনের ফলে নির্ধারিত বয়সের কম বয়সের কোনো শিশু নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। পাশাপাশি ইতিমধ্যে খোলা থাকা অ্যাকাউন্টও বন্ধ করতে হবে। নতুন আইনে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে 4 মাস সময় দেওয়া হয়েছে বিদ্যমান অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য। একই সঙ্গে ব্যবহারকারীর বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ জারি করে বিশ্বে প্রথম নজরে গড়েছিল অস্ট্রেলিয়া। সেই পথেই এবার হাঁটল ফ্রান্স। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের চাল বরাদ্দ করা হয়েছে। অন্তদয়া অন্ন যোজনার কার্ড প্রতি 35 কিলো করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের মাথাপিছু 5 কেজি করে চাল আগস্ট মাসের অন্ন সেবা দিনগুলিতে বিনামূল্যে পোস্ট মেশিনের মাধ্যমে বন্টন করা হবে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, যন্তর মন্তরে এসে আলোচনায় বসতে হবে সরকারকে, স্পষ্ট বার্তা সিজেপির। নিট প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্র ও ককরোচ জনতা পার্টির মধ্যে টানাপোড়েন অব্যাহত। সরকারের তরফে আলোচনার প্রস্তাব এলেও তা নিজেদের শর্তে গ্রহণের কথা জানিয়ে দিল সিজেপি। দলের স্পষ্ট বক্তব্য, কোনো মন্ত্রী বা সরকারি দফতরে নয়, আলোচনা হলে তা যন্তর মন্তরেই হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও তারা কোনো ব্যক্তিগত বাসভবন বা সরকারি দফতরে যাবেন না। সরকার যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তবে তাদের যন্তর মন্তরে এসে বা তার আশপাশের কোনো নিরপেক্ষ স্থানে বৈঠকে বসতে হবে। দলের মুখপাত্র আশুতোষ অলঙ্কার বক্তব্য, যন্তর মন্তর বা উভয়পক্ষের সম্মতিতে অন্য কোনো নিরপেক্ষ স্থানে বৈঠক হতে পারে, তবে আন্দোলনের মূল দাবি থেকে কোনোভাবেই সরে আসার প্রশ্ন নেই। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, সম্প্রতি আন্দোলনের 2 প্রতিনিধিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। তার দাবি, বৈঠকের সময় তাদের মোবাইল ফোনও ব্যবহার করতে দেওয়া হয়নি, যাতে আন্দোলনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও এই অভিযোগের বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার অভিযোগ, সরকারের অহংকারী মনোভাবের কারণেই সমস্যার সমাধান হচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এদিকে টানা 26 দিন ধরে অনশন চালিয়ে যাওয়া পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সুরম ওয়াংচুককে এবার অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি বলেন, আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলবে, তবে সুরম ওয়াংচুকের সুস্থতা দেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই তার অনশন ভেঙে আন্দোলনে অন্যভাবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় তাদের কোনো আপত্তি নেই। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। পরবর্তী খবরটি হলো, শিক্ষা, স্বাস্থ্য, আবাস, শিল্পের প্রয়োজনে শুনানি, প্রভাব মূল্যায়ন চড়াই জমি অধিগ্রহণ। বৈদ্যুতিকরণ, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর প্রয়োজনে কিংবা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণে এখন থেকে সামাজিক প্রভাব মূল্যায়ন কিংবা সর্বজনীন শুনানির প্রয়োজন হবে না। উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই সরকার জমি অধিগ্রহণ করতে পারবেন। আগে শুধু জাতীয় নিরাপত্তা এবং দেশের সুরক্ষার সঙ্গে জড়িত প্রকল্পগুলির ক্ষেত্রেই ওই রেহাই ছিল, কিন্তু আইন সংশোধন করে রেহাইয়ের পরিসর আরও কিছু ক্ষেত্রে প্রসার ঘটাচ্ছে সরকার। বিধানসভায় পেশ করা হয়েছে রাইট ফর ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন এবং রিসেটেলমেন্ট বিল। রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের অনুপস্থিতিতে বিধানসভায় ওই বিল পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা। চলতি অধিবেশনেই শাসক বিরোধীর আলোচনার ভিত্তিতে সেই বিল গৃহীত হবে, পরবর্তীতে রাজ্যপালের অনুমোদনের ভিত্তিতে পরিণত হবে আইনে। কিন্তু বিধানসভায় এ সংক্রান্ত বিল গৃহীত হলে আসামের সাধারণ মানুষের জমি অধিকারে বিশেষ প্রভাব পড়বে। ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং পুনর্সংস্থাপনে উচিত ক্ষতিপূরণ এবং স্বচ্ছতার অধিকার সংক্রান্ত আইন সংশোধনের ফলে সরকার বিভিন্ন কারণে সর্বজনীন কোনো শুনানি এবং সমাজে এর প্রভাব মূল্যায়ন না করেই জমি অধিগ্রহণ করতে পারবে। আগে শুধু জাতীয় নিরাপত্তা এবং দেশের সুরক্ষার সঙ্গে জড়িত প্রকল্পগুলির ক্ষেত্রেই ওই রেহাই ছিল, কিন্তু 2013 সালের সেই আইন সংশোধন করে আর নতুন কিছু প্রকল্পের ক্ষেত্রে রেহাইয়ের ব্যবস্থা করেছে সরকার।
বিধানসভায় পেশ করা সংশোধনী বিল অনুযায়ী বৈদ্যুতিকরণ প্রকল্প, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্প, গরিবের আবাস নির্মাণ ইত্যাদির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সমস্যা থাকবে না। পরবর্তী খবরটি হলো, অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 4 বছরের চাকরির মেয়াদ শেষের পর কোনো পরীক্ষা ছাড়াই এবার থেকে তারা আধা সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন। আধা সামরিক বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান পদের মধ্যে 50% আসন সংরক্ষিত থাকবে। পাশাপাশি কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না অগ্নিবীরদের। শারীরিক সক্ষমতার মানদণ্ড অপেক্ষাকৃত শিথিল রাখা হবে। সংসদের বাদল অধিবেশনে বিজেপি সাংসদ জনার্দন সিং সিগরিওয়াল প্রশ্ন করেন, অগ্নিপথ প্রকল্পের পর জওয়ানদের জন্য দ্বিতীয় পেশা চিহ্নিত করতে সরকার কী পদক্ষেপ করছে। এর লিখিত উত্তর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি 3টি ধাপের কথা জানান। প্রথমত, এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি, সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি এবং আসাম রাইফেলসে কনস্টেবল এবং রাইফেলম্যান পোস্টের 50% সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্যে। দ্বিতীয়ত, এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের 3 বছর বাড়তি ছাড় দেওয়া হবে। তৃতীয়ত, আধা সামরিক বাহিনীতে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা দিতে হবে না। মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সেনার অগ্নিপথ প্রকল্পে নিয়োগে উৎসাহ বাড়বে, যেহেতু সেনায় চুক্তিভিত্তিক 4 বছরের কার্যকাল শেষে পরবর্তী পেশার ব্যবস্থা থাকছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি পৌর এলাকার অরুণোদয় 3.0 সুবিধাভোগী যারা এখনও আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাননি, তাদের অতি সত্বর ব্যাংক বা নিকটবর্তী সিএসপি সেন্টারে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হয়েছে। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শীঘ্রই আধার লিঙ্ক করতে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। পরবর্তী খবরটি হলো, বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়স 60 থেকে 61 করার বিষয়ে বিবেচনা করুন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ নির্দেশিকা সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত আরও জানিয়েছে, যেসব ক্ষেত্রে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট হাইকোর্ট এই পদক্ষেপের বিষয়ে একমত হবে, সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কার্যকর হবে। উল্লেখ্য, বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সের ঊর্ধ্বসীমা 62 করার আবেদন জমা পড়েছিল সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বি মোহনা বলেন, হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আদালত একই সঙ্গে জানিয়েছে, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দেশ জুড়ে জেলা বিচার বিভাগের বিচারকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোনো প্রভাব ফেলবে না। সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ এখতিয়ারভুক্ত হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। যদি তারা সম্মত হয়, তবে সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিচার বিভাগীয় কর্মকর্তারা 61 বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকার অনুমতি পাবেন। তবে চাকরির মেয়াদ বৃদ্ধি বা ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি আইন কার্যক্রমের চূড়ান্ত ফলাফলের উপর নির্ভরশীল। পরবর্তী খবরটি হল, নেতা মন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেন, বললেন বিশিষ্ট গায়ক অরিজিৎ। দিল্লিতে ছাত্র আন্দোলনে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। এ নিয়ে দেশ জুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সংসদ অভিযানের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করে তিনি ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের তীব্র সমালোচনা করেন। তার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কেউ তার সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে বিরোধিতাও করেছেন। অরিজিতের পোস্টে ছিল খুবের স্পষ্ট বহিঃপ্রকাশ। তিনি লেখেন, পড়ুয়াদের মারধর করা হচ্ছে, দিল্লি পুলিশ আপনাদের কি একবারও লজ্জা করছে না? নেতামন্ত্রীরা কি করছেন? নিজেদের কি ঈশ্বর ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব একদিন হবে, হর হর মহাদেব। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, পরিবর্তনই একমাত্র দুর্ভোগ। অরিজিতের মন্তব্যে যেমন বহু মানুষ সমর্থন জানিয়েছেন, তেমনি একাংশের আপত্তিও সামনে এসেছে। এক ভক্ত মন্তব্য করে লেখেন, তিনি অরিজিতের রাজনৈতিক অবস্থানে হতাশ। তার দাবি, এতদিন যাকে শ্রদ্ধা করতেন সেই সম্মান নাকি আর রইল না। এমনকি তিনি লেখেন, এখন থেকে তিনি অরিজিৎকে ঘৃণা করেন। এই কড়া সমালোচনার জবাবে উত্তেজিত না হয়ে অত্যন্ত সংযত ভাষাতেই উত্তর দেন অরিজিৎ।
তিনি জানান কেউ তাকে সম্মান করলেন কিনা তা নিয়ে তিনি চিন্তিত নন, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে। তার কথায় আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। আবার আপনাকে খুশি রাখার জন্য আমি নিজের মত বদলাবো না। তবে এখানেই থেমে থাকেননি গায়ক। অরিজিৎ লিখেছেন, মানুষ হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত, কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করেছি, আর সেই অবস্থান থেকে সরে আসার কোনো কারণ নেই। শেষে ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন, চাইলে আমাকে সম্পূর্ণ ভুলেও যেতে পারেন। আপনার জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল, কিন্তু আমার মত বদলাবে না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।